এরকম একটা পাহাড়ি টাউন। ফাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে চললাম। পাহাড়ের উপরে মন্দিরের গল্প আর আমাদের খাবার গল্প। বিশাল বিশাল শেল রুটি রয়েছে, বিশাল। নেপালের ট্রেডিশনাল বাজনা দেখার সুযোগ হলো এখানে। অফবিট নেপাল ঘোরার এক পারফেক্ট ডেস্টিনেশন। যে কোনো বাস পার্ক থেকে বাস ধরলে হবে না পুরী যাওয়ার জন্য, এই জড়িবুটি বাস পার্ক থেকেই বাসটা ধরতে হবে। এখানে 1 ঘন্টা অন্তর অন্তর বাস আছে বলেই আমরা জানি 12টার সময় একটা বাস এসেছিল, আবার মানে ওটা এসে ঢুকে চলে গেল টাটা বাই বাই করে। তো আবার 1টার সময় আসবে, সেই বাসটায় আমরা উঠবো। তার আগে এখানেই খেয়েছি, মোমো খেয়েছি। আর এই বাসগুলো খুব যে লাক্সারি বাস তা না, নর্মাল গদিওয়ালা নর্মাল বাস। 5-6 ঘন্টা লাগবে যেতে, বুঝে গেছি সন্ধ্যে হয়ে যাবে। তো যদি পুরী যেতে হয় এই জড়িবুটি বাস পার্কেই কিন্তু আসতে হবে, এছাড়া অন্য কোথাও গেলে হবে না। এখানে একটা বাঙালি হোটেলও আছে, সো এখানে মানে লেখা নেপালি ভাষায় কিন্তু ভদ্রলোক বাঙালি, সো ভাত ফাতও পাওয়া যাবে। যারা আর কি ভাতের জন্য কাঁদছিলেন অনেকদিন ধরে তারা এখানে এসে খেতে পারবে। নেপালে এই ধরনের বাস চলে। আমরা গোশালা চক থেকে বাসে করে পৌঁছেছি জড়িবুটি বাস পার্কে। ওপার থেকে হেঁটে এই বাস পার্কে ঢুকতে হবে। এটা একটা বাস টার্মিনাস আর কি। এই কাঠমান্ডু শহরের বিভিন্ন দিকে একটা করে এরকম বাস পার্ক আছে। প্রতিটা জায়গা থেকে নির্দিষ্ট ডেস্টিনেশনের বাস পাবেন। আমরা যেদিকে যাচ্ছি তার বাস একমাত্র এই বাস পার্ক থেকেই পাবেন। রাস্তার অবস্থা ভালো না। পাহাড়ে প্রতিনিয়ত ধসের জন্যই হয়তো নতুন করে রাস্তা করতে হয়। নেপালের প্রায় সব দিকেই তাই দেখছি। আর এই নির্মীয়মান রাস্তা হলে তার ধুলো। জানলা বন্ধ করে দিয়েছি বুঝতেই পারছেন। কাঠমান্ডু থেকে আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি 560 টাকা করে। তো এই জায়গাটার নাম হলো মুড়ে বা মোড়ে 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 এই জায়গাটার নাম হলো মোড়ে। তো এখানে একটা ব্রেক দিয়েছে, এর আগে একটা ব্রেক দিয়েছিল, ওটা একটা হালকা টয়লেট ব্রেক ছিল, যেটা শুধুমাত্র এই পুরুষ জাতির জন্য ছিল। মহিলারা কোথায় করবে ঝোপে ঝাড়ে সেটার কোনো ঠিক ছিল না, তাই নামিনি। তো এখানে একটা ওই কি বলবো খাবার জায়গা মোড়ে বলে জায়গাতে, ওখানে একটা ছোট ব্রেক দিয়েছে, সেখানে আমরা একটু চা ফা খাবো। চা অর্ডার করে দিয়েছি, বাথরুম ফাথরুম আছে যেখানে একটু ফ্রেশ ফ্রেশ হবো। আর জায়গাটা বাজার এলাকা, দেখে মনে হচ্ছে জায়গাটা বেশ বাজার এলাকা, অনেকগুলো দোকান রয়েছে। ছুরপি, আমাদের চিরও পরিচিত ছুরপি, ছুরপি কাটছে, ছুরপি কাটা হচ্ছে এখানে। চমড়ি গাইয়ের দুধ থেকে তৈরি করা হয় ছুরপি। ছুরপি আমরা মানে পাহাড়ে তো দেখতেই পাই, খুব কমন একটা বিষয়। इसका दाम क्या है? 200 ये पूरा 200। अच्छा अच्छा, ये कैसे खाया जाता है? खाया कैसे जाता है? ऐसे खाना है, ऐसे ही देख लीजिए आप कैसे खाना है। ऐसे ही मुंह में रख के अच्छा खाना है। इसका कुछ बनता नहीं क्या? सब्जी वब्जी नहीं बनता? नहीं चाहिए, नहीं चाहिए, ऐसे खाना। अच्छा, এনার্জি মিলবে। हाँ আচ্ছা, ঝুরপিটা বেসিক্যালি ওই তোমার না চমড়ি গায়ের যে দুধ, পনিরের এক্সট্রিম ভার্সন বলা যায়। চমড়ি গায়ের দুধ থেকে তৈরি করা, এনার্জি আছে, প্রচুর প্রোটিন আছে আর কি। এটা খেলে প্রচুর প্রোটিন পাওয়া যায়, আমার যেটা এখন খুব দরকার, এনার্জি দরকার। পনিরের মতন রান্না করে খাস? না, এমনি মুখে দিয়ে খায়। मिर्ची नमक नहीं चाहिए। अच्छा, मिर्ची नमक कुछ नहीं चाहिए, नहीं चाहिए, ऐसे ऐसे ही मुंह पे देके मुंह में लेके खाना है। अच्छा अच्छा, বাস যাত্রীদের জন্য খাবার রেডি হচ্ছে। চিড়ে, কাঁচা চিড়ে দেওয়া হচ্ছে, কাঁচা চিড়ে, তার সঙ্গে ছোলা সেদ্ধ করে একটা মাখা মতো, এবং হ্যাঁ আচ্ছা ঠিকই বললাম আমি, এবং তার সঙ্গে কি একটা এটা ये क्या है भैया? ये क्या है? চিকেন। আচ্ছা, চিকেন ফ্রাই করে আর চাটনি টাইপের। আরে আসুক, জিজ্ঞেস করছি কত টাকা করে। ये प्लेट कितना करके? 150 करके ये प्लेट है। और नूडल्स है ये? हाँ, नूडल्स तो दिखाई दे रहा है, नूडल्स अच्छे।
সস ফসই করে দেবে, ডিম সিদ্ধ আছে, ব্যাস এই। কিন্তু আমি দেখছি ওয়েল পপুলার হলো চিড়েটা। জায়গাটা কিন্তু মানে নেপালের রাস্তা আমি আগাগোড়া দেখেছি খুব চওড়া, এবং এই রাস্তাটাও সেই একই রকম চওড়া, এবং দুদিকে বাজার রয়েছে, যেটা বললাম ব্যস্ত এলাকা কিন্তু অতটাও ব্যস্ত না। এইখানে বিক্রি হচ্ছে পাথরের জিনিস। আমি না মানে রাস্তার মাঝখানে এমনভাবে রাস্তা পার হচ্ছে যেন রাস্তাটা কিনে নিয়েছে। যে এখানে পাথরের কিছু শিবলিঙ্গ মন্দির, এটা মনে হয় পশুপতিনাথের মন্দিরটা, মন্দিরের আদলে পাথরের তৈরি করা। अच्छा ये कितना दाम है? 1000। ये 1000 है। ये कौन सा पत्थर से? यही के पत्थर से बनता है। ये सबसे अच्छा। ये क्या पशुपतिनाथ के मंदिर के सबसे अच्छा अच्छा। আমরা শুধু ছোলা ভুনা খেলাম, ঠান্ডা এটা খেতে বেশ লাগছে কিন্তু। আর সাথে এটা নেওয়ার লোভ সামলানো গেল না, একটা এবার 200 টাকা। প্রায় মিনিট 20 ব্রেক দিল, এদিকে বেলাও পড়ে আসছে। সানসেট হবে, ঠান্ডা আছে, মানে আমি এরকম ভাবে পড়ে আছি সেটার উপর বিচার করতে যাবেন না যে ঠান্ডা নেই। আমি একটু ঠান্ডাটা কম লাগে আমার, ঠান্ডা আছে এবং একটা হাওয়া হচ্ছে, তার ফলে ঠান্ডা লাগছে কিন্তু মানে মুখ থেকে ধোয়া বেরোচ্ছে, এটা জানি না ভিডিওতে ধরা পড়ছে কিনা। ভালো ঠান্ডা রয়েছে এবং আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, তো ভালো। এরপর রাস্তা পুরোটাই ভালো, ভালো মানে খুবই ভালো। পাহাড়ে বেলা খুব দ্রুত গড়িয়ে যায়, সূর্যাস্তের এই আভা অদ্ভুত সুন্দর লাগে। 1:30টায় বাস ছেড়ে এখানে পৌঁছলো 6:15টায়। আমরা আগে থেকে হোটেল বুক করিনি, এখানে এসে দেখে তারপর বুক করেছি। তবে এই হোটেলটা না, হোটেলের রিভিউ পরে দিচ্ছি আপনাদের, আগে জায়গাটা ঘুরে ঘুরে দেখে নি। সন্ধে 7:30টাতেই যেন অনেক রাত। বাকিরা সবাই বিভিন্ন খাবার টাবার অর্ডার করছে, আমি শুধু স্যুপ খাচ্ছি, এটা চিকেন স্যুপ। তো এখানে যে চিকেনগুলো আছে, শ্রেডেড চিকেনগুলো, এগুলো সেই না ওই ড্রাই করে যে ফ্রাই করা যে চিকেন, সেই চিকেনগুলো। এবং ভিতরে সবজি দেওয়া আছে, ফুলকপি দেওয়া আছে, বিনস দেওয়া আছে, ধনে পাতা দেওয়া আছে। এবং এই যে স্যুপটা, এটা কিন্তু অন্যান্য স্যুপের থেকে একদম আলাদা, টেস্ট খুব রিফ্রেশিং। কিন্তু বিষয়টা হলো যে আমার মনে হয় কোয়ান্টিটি দামের তুলনায় অনেকটাই কম, এটা কোয়ান্টিটিটা একটু বেশি হলে ব্যাপারটা একদম পারফেক্ট বলা যেত। সো 5-এ দিলাম 4। একটা চিকেন ফ্রাইড রাইস আছে আর একটা আছে বাফ ফ্রাইড রাইস। তো চিকেন ফ্রাইড রাইসে দুটোর ক্ষেত্রে যেটা করেছে, ফ্রাইড রাইসের উপরে চিকেনগুলো স্কোয়ার করে ছোট ছোট পিসে কাটা, সেইগুলোকে ডিপ ফ্রাই করে উপরে সাজিয়ে দেবো, মানে নিজেদের মিক্স করে নিতে হবে। এবং তার সঙ্গে একটা সস দিয়েছে, একটা ইয়েলো কালারের সস, এবং তার মধ্যে আই থিঙ্ক ওটা উপরে চিকেনই দেওয়া আছে। হোটেলের রেস্টুরেন্টে খেয়ে একটু হাঁটতে বের হলাম। ও হয়তো বাড়ি ফিরছে একা। দিনের বেলার চিত্র নিশ্চয়ই অন্যরকম হবে। এই ব্যস্ত দুনিয়ায় বন্ধুদের সাথে রোজ দেখা হয় না, আর কথাও হয় মাঝে সাঝে। এই 1-2 দিন নিজেরা প্রাণ ভরে একসাথে থেকে নি, আনন্দ করি। কে জানে আবার কবে দেখা হবে। পাহাড়ি সকালটা অসম্ভব সুন্দর হয়। স্থানীয় মানুষেরা আনাজপাতি নিয়ে একে একে আসছেন। সকাল সকাল উঠে পড়ে এখন 6টা বাজে ঘড়িতে, মানে বেরিয়ে বসে, মুখ থেকে ধোয়া বেরোচ্ছে, এত ঠান্ডা, জানি না কেউ দেখা যাচ্ছে না। তো যাই হোক, এই রাস্তাটা ধরে, হোটেলের পাশে রাস্তাটা ধরেই হেঁটে একটুখানি নিচে নামলেই, সামান্য জাস্ট কয়েক পা নিচে নামলেই একটা চায়ের দোকান, চায়ের দোকানের উপর অন্ধকার দেখাচ্ছে,
হ্যাঁ, এটা চায়ের দোকান। এই চায়ের দোকানে আজকে সকালের চাটা আমরা খাবো, একদম ঘরোয়া দোকানের মতো। চায়ের সাথে কিছু খেতে চাইলে দোকানদার এইটা দিলেন। এই জিনিস আমাদের শহরের চায়ের দোকানে পাবেন না, কি বলুন তো? ডোনাট এখানে খুব কমন পাওয়া যাচ্ছে। ডোনাটটা মূলত ওই বেশ নরম মোটা লুচি, বাট এটা ডোনাটই, মানে ডোনাট যেভাবে ভাজে একদম ডোনাট, খালি ওর উপর চকলেট চকলেট দেওয়ার খেতে চায়ের সঙ্গে ফাটাফাটি। চা খেয়ে বের হলাম হাঁটতে। শুধু হাঁটতে বলা ভুল, কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি। অনেকটা পিচ রাস্তা পেরিয়ে একটা শর্টকাট সিঁড়ি পেলাম। গ্রামের বাড়িঘরের পাশ দিয়ে রাস্তা। আমরা হেঁটে যাচ্ছি বটে, কিন্তু এই রাস্তায় অটোবাস সবই পাবেন। তবে পাহাড়ি পথে এই মজা কি অন্যভাবে মেলে নাকি? সুন্দর না জায়গাটা? দুই ধর্মের সহাবস্থান, ছোট্ট একটা স্তূপা, একদম পাড়ার মধ্যে। প্রায় 1.25 ঘন্টা হেঁটে পৌঁছে গেলাম। এই মন্দির আমাদের কাছে একেবারেই নতুন। চারপাশ ঘুরে সবার আগে তাই ভালো করে দেখে নিচ্ছি, বোঝার চেষ্টা করছি। এই দোলাখা ভীমসেন মন্দিরের তৈরির সাল জানা যায়নি। এক জায়গায় শুধু রেনোভেশনের তারিখ হিসেবে 1611 এডির উল্লেখ আছে। এই মন্দির ভীমসেনকে উৎসর্গকৃত। ভীম অর্থাৎ মহাভারতের পঞ্চপাণ্ডবের একজন। স্থানীয় এক মানুষের মুখে শুনলাম মন্দিরের মধ্যেকার মূল পূজনীয় শিলালিপি विपदकाले घेमे जाए। विश्व ब्रह्मांड में कहीं संकट होने वाला है, उसको संकेत देने के लिए यहाँ भीमेश्वर में पसीना आता है, शिला में। ये पसीना रुई से पुछकर वहाँ राजा के लिए, वहाँ पहले तो राजा नहीं है, पहले राजा होता था, राजा को पूजा के लिए, क्षमा पूजा करने के लिए भेज दिया करते थे। अभी इतनी राष्ट्रपति को भेजते हैं यहाँ से। अच्छा, पसीना पूछकर वहाँ हमारा वहाँ जो राष्ट्रपति भवन में वहाँ जाके राष्ट्रपति से अन्य क्षमा पूजा होता है। तो संकट होना वो तो हो ही जाएगा, लेकिन फिर भी कई संकट कम हो जाए इसलिए वो काम करते हैं। जैसे बड़ा बड़ा प्लेन दुर्घटना होने एक दिन 2 दिन पहले एक बार यहाँ आया पसीना। जो नेपाल में द्वंद्व हुआ था उस टाइम में पसीना आया। जैसे विश्व में भी ठुलठुला जो लड़ाई होता है, ठुलठुला विश्व में संकट जब आता है तब यहाँ पे पसीना आता है। এখানকার স্থানীয় নেওয়ার কমিউনিটি ভীমের পূজা করে গড অফ ট্রেড, কমার্স এবং ফরচুন হিসেবে। মানুষের বিশ্বাস যে এখানকার শিলালিপি 3 দেবতার সাথে মিলে যায়। সকালে ভীমেশ্বর, সারাদিন মহাদেব এবং সন্ধ্যায় নারায়ণ। বর্তমানে এখানে পশু বলি প্রচলিত আছে, সেই সাথে পায়রা এবং মুরগিও বলি হয়। দূরে ওটা ত্রিপুরা সুন্দরী টেম্পল। এখানে ত্রিপুরা বালা একজন কুমারী দেবী হিসেবে পূজিত হন, সাথে তার আরো 2 রূপের পূজাও হয়, ত্রিপুরা বালা, ত্রিপুরা ভৈরবী। মানুষের বিশ্বাস আর ভক্তি দিয়ে জায়গাগুলো দীর্ঘকাল বহমান। পাহাড়ের অনেকটা উপরে মন্দিরের অবস্থান। সারাদিন পুণ্যার্থীও লেগেই আছে, তবে ট্যুরিস্ট সেভাবে দেখিনি। একদম
মন্দির থেকে একটু জাস্ট উঠে এসে মেন রাস্তার ধারে একটা খাবার দোকান, দোকানের কোনো নাম নেই। খুব খিদে পেয়েছে, সকালবেলা বেরিয়েছি শুধু চা খেয়ে আর একটা হাফটা করে ডোনাট খেয়ে। তো এখানে ভাবলাম খাই। বিশাল বিশাল শেল রুটি রয়েছে, বিশাল দেখা যাক। ওদের মুখের সাইজের শেল রুটি রয়েছে একটা করে, তার সঙ্গে ঘুগনি। আমরা ভাবলাম ঘুগনির পরিমাণটা একটু বেশি হবে, পরিমাণ দেখলাম আবার সেই শিশু সুলভ পরিমাণ। তার সঙ্গে ছোলা ছোলা মাখা, দেখে হেভি লোভ লাগলো, এটাও সেই শিশু সুলভ পরিমাণ। আপাতত এই এত বড় শেল রুটিটি এখন কোয়ান্টিটি অনুযায়ী সবার জন্য যাবে। ডিম সেদ্ধ আছে, ডিম সেদ্ধ আর ডিম ভাজা আছে, কামিং ব্রেক কে বাদ। চা ব্রেকের পর অবশ্যই হেঁটে ফিরবো না, সময় বাঁচানো আর কি। এখান থেকে গাড়ি পাওয়া যায়, মানে 4 চাকা গাড়িগুলো পাওয়া যায়, ওরা 50 টাকা করে পার হেড নেয়, চারিকোট অব্দি পৌঁছে দেবে। এছাড়া এখান থেকে ঘন ঘন দেখছি বাস যাচ্ছে, এই রাস্তাটা ধরে বাসটা আসবে। জনপ্রতি 20 টাকা নেওয়ার কথা এখন অব্দি যেটুকু ইনফরমেশন পেয়েছি। বেশিক্ষণের রাস্তা না, ওই 5 কিলোমিটার মতো রাস্তা। তো দেখি কত ভাড়া নেয়, কারণ ওভারঅল নেপালে যখনই যাতায়াত করছি এক্সপিরিয়েন্সটা দেখাচ্ছে যে যত ভাড়া তার থেকে আমাদের থেকে বেশি চাওয়া হচ্ছে। তো দেখা যাক, আসুক বাস আসুক, আমরা তো বাজেট ট্রাভেলার, বাসই যাবো। চারিকোট বাজারের সামনেই আমাদের হোটেল। চলুন আপনাদের রুমটা ভালো করে দেখিয়ে দিই। একটাই রুম, কিন্তু খুব পরিপাটি করে সাজানো চারপাশ। তবে বাথরুমটা বড্ড ছোট। এখানে গরম জলের ব্যবস্থা আছে, না হলে তো এই ঠান্ডায় জমেই যেতাম। বেশ বড় হোটেল, ফার্স্ট ফ্লোরে অনেকগুলো রুম আছে। এটা স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুম, ভাড়া 1200 টাকা। এটা ডরমেটরি। এই হোটেলে 4 শেয়ারিং এবং 5 শেয়ারিং সিঙ্গেল বেডওয়ালা রুমও আছে। আর ভাড়া শুনে মনে হয়েছে সস্তাই। এই জায়গা টুরিস্ট সেইভাবে নেই, ফলে আগে থেকে বুকিং এর খুব একটা প্রয়োজন নেই। तो एसी लगता है इधर, मतलब ठंडा होता हाँ ठंडा हो भी है, गरम गरम लगता है। अच्छा, गरम और वाला रूम हीटर भी तो है। रूम हीटर भी मिलेगा। अच्छा आप लोग गरम से आए हुआ है, हाँ। अच्छा सुविधा है। हाँ इधर। हाँ एकदम। काठमांडू कितना दूर है ये? काठमांडू 1 से 40 किलोमीटर दूर है इधर से, अच्छा अच्छा। 4 घंटा लगेगा। इधर अगर कोई आए तो क्या क्या देखने का जगह है इधर चारिकोट इधर में? इधर चरीकोट में आएगा था कालीन चौक है, अपर तामक से नेपाल का सबसे बड़ा हाइड्रो पावर का डिस्ट्रिक्ट है। अच्छा इधर बहुत अच्छा मिले, वो डैम हाँ। देखने के लिए मिलेगा। इधर गौरी शंकर हिमालय, अच्छा नेपाल का 3रा हिमालय, अच्छा वो भी जा सकता है। वो छोरोल्पा हिमताल मिलेगा, इधर जीरी जटा पोखरी मिलेगा, इधर से जा सकता है। इधर से सगरमाथा बेस कैम्प, इधर जा सकता है इधर आगे। আমরা গত সন্ধ্যায় এই হোটেলে এসে দেখে তারপর বুক করেছি। ওনাদের ব্যবহার আর আতিথেয়তায় আমরা মুগ্ধ। आप लोग को खुश करके भेज रहा हूँ। आप लोग एकदम। आदमी लोग भेज दीजिए उधर से। एकदम ठीक है। एकदम। आप लोग मतलब डॉर्मेटरी भी है, मतलब बहुत लोग एक साथ रह सकते हैं, या फिर सिंगल बेड भी है? सब सिंगल कुछ बेड भी है, सिंगल बेड भी है, सिंगल बेड कपल रूम है ना, सिंगल रूम है। आपको बैठने का कैसा आपको मर्जी है वैसा मिलेगा। आप लोग बैठ বাসের খোঁজ থেকে যাবতীয় হেল্প উনি করেছেন। আমাদের এখানে খুবই ভালো অভিজ্ঞতা। কথা বলতে বলতেই কানে আসছে হরেক বাজনার শব্দ। গিয়ে দেখি
এ তো মেলা পুরো। এটার নাম কালাশা কার্নাল। কপারের তৈরি এই বাদ্যযন্ত্র সাধারণত বিয়ে বা অন্যান্য হোলি সেরিমনিতে বাজানো হয়। মূলত গ্রুপ করে একসাথে বাজানো হয়, যা পঞ্চে বাজাজ নামে পরিচিত, অর্থাৎ 5টি বাদ্যযন্ত্রের সমাহার। এটা তিয়ামকো, স্মল নেপালি কেটল ড্রাম। ওয়েস্টার্ন নেপালের দামাই কাস্টের মানুষদের সাথে এর যোগ পাওয়া যায়। স্থানীয় এক মেলায় উদ্বোধন উপলক্ষে এই বিশেষ শোভাযাত্রার আয়োজন, বিশাল এক আয়োজন। নেপালের কোনো অনুষ্ঠান হলে নেপালি ফোক ইনস্ট্রুমেন্টের ব্যবহার ব্যাপকভাবে দেখা যায়। এই শোভাযাত্রার মধ্যেও আলাদা আলাদা গ্রুপে তা দেখা যাচ্ছে। পঞ্চে বাজাজ বলে 5 রকম ট্রেডিশনাল নেপালি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোর রীতি আছে, এখানেও তা চোখে পড়েছে। এটা খুবই ইন্টারেস্টিং, আওয়াজটাও অন্যরকম। নাম ঢ্যাংরো। ইতিহাস বলে এগুলো মগর, কিরাটি, তামাং, ঝাকরি এথনিক গ্রুপের মধ্যে বাজানোর চল। সাথে টিবেটান বুদ্ধিস্ট মিউজিশিয়ানসরাও ব্যবহার করে থাকেন। এটা দেখে আমাদের স্কুলের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে। এটাও তিয়াংরো। বাজনার সাথে এই সাজ এবং নাচের ভঙ্গি অদ্ভুত। এত লম্বা শোভাযাত্রা শেষ কবে দেখেছি মনে করতে পারছি না। লাইন আর শেষ হয় না। এদিকে আমাদের যাবার সময় হয়ে এসেছে, কারণ বাস আসার সময় হয়ে গেছে। এই বাস আসছে কাঠমান্ডু থেকে। এতে করেই আমরা পরবর্তী জার্নি করব। দেখেই বোঝা যাচ্ছে একদম ব্র্যান্ড নিউ বাস। একদম পরিষ্কার রাস্তা আর ততোধিক ঝকঝকে প্রকৃতি। সুন্দর এক জার্নি করে পৌঁছালাম ছোট্ট একটা পাহাড়ি জনপদে। এখানে থেকে জানলা থেকেও ইভেন এই পুরো মাউন্টেন ভিউটা, পুরো ভ্যালির ভিউটা পাওয়া যায়। মানে পাহাড়গুলো মনে হয় যেন কত কাছে। মায়াবী এক ভ্যালি আর ছোট্ট একটা নদী, সাথেই হ্যাঙ্গিং ব্রিজ। গ্রামের বসতি থেকে অনেকটা উপরে এই গুম্ফা আর একটা ট্রেকিং ট্রেল। একটা বুগিয়াল, দেখে চাষের জমি রয়েছে আর পুরো 360 ডিগ্রি একটা ভিউ। সব শেষে পেয়েছি এই চিজ ফ্যাক্টরি, আর সেখানে কাঠ জোগাড় করে ক্ষেতের ফসল তুলে নিজেদের রান্নার তোড়জোড়। পাহাড়ের কিনারায় বসে খিচুড়ি খাবার এই অ্যাডভেঞ্চারের গল্প পরের এপিসোডে। সাবস্ক্রাইব না করলে মিস করবেন কিন্তু।